শাড়িটা খুলবো? আমি ইতস্তত করে বললাম। জেনি ঘোমটা দিয়ে ঠায় বসে আছে, নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না মনে হচ্ছে দেখে। আমি আবার বললাম, খুলবো? মেয়েটা চুপ করেই থাকলো। আমি বেশ কিছুক্ষণ ওর দিকে জবাবের আশায় তাকিয়ে থাকলাম। দিলই না জবাব। গভীর একটা দীর্ঘশ্বাস আমার গলা চিরে বের হয়ে গেল। বাসর রাত সম্পর্কে যে ধারণাগুলো মনের কল্পনায় ছিল সেগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকলো। ছোটবেলা থেকে বাসর ঘরে নরনারীর আদি মোবকখানের ধারণা পাওয়া আমি হঠাৎ করে ভেঙে পড়লাম। জেনি এখনও মাথা নিচু করে ঘোমটা দিয়ে বসে আছে। আমি বিছানা থেকে নেমে পড়লাম। ঘরের সাথে লাগোয়া বাথরুমের দিকে যেতে যেতে ওর দিকে তাকিয়ে মৃদু গলায় বললাম, শুয়ে পড়ো। একটু থেমে আবারও বললাম, আর হ্যাঁ, কাপড়টা বদলে নিও। তোমার সুটকেসটা খাটের ওই কোণার নিচে আছে, ওখান থেকে কোনো একটা পরে নিও। জেনি সামান্য মাথা নাড়ালো। আমি বাথরুমে ঢুকে পড়লাম। দরজাটা আটকিয়ে দিলাম। বেসিনের সামনে গিয়ে দাঁড়ালাম। বেসিনের উপরে দেয়ালে বিশাল আয়না। আমাকে দেখা যাচ্ছে সেখানে। ঘামে তেল তেলে হয়ে আছে মুখটা। চুলে হাত বোলালাম, আঠা আঠা হয়ে আছে। টেপ খুললাম। শো শো শব্দে পানি পড়ছে বেসিনের গায়ে। পানির ছিটা মুখে এসে লাগছে। সারাদিন ভালোই ধকল গেছে। বসেই ছিলাম সারাক্ষণ, কিন্তু তাও ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ট্যাপের পানিতে অনেকক্ষণ হাতের থাবা দুটো ভেজালাম। একসময় শীতের পরে বসন্ত আসতো, এখন আর আসে না। এবছরে শীত প্রায় কেটে গেছে। বসন্তের পরিবর্তে ভ্যাপসায় গরম পড়তে শুরু করেছে। আরামই লাগলো ঠান্ডা পানিতে হাত দুটো ধরে থাকতে। মনে হলো ভেতরের অশান্তি তো কিছুটা কমলো। ট্যাপের পানি বন্ধ করে দিয়ে আয়নার দিকে তাকিয়ে গায়ের জামা খুলতে শুরু করলাম। আয়নার আমির সাথে আমার আমির চোখাচোখি হতেই একটা লজ্জা হতাশা বুকে ভেতরে এসে বাঁধল। বউকে মানাতে পারলাম না। কেন আমি চিরকাল এমন? সামান্য জোর পর্যন্ত খাটাতে পারলাম না নিজের কারো উপরে। নিজের উপরে কেন? কাপড়গুলো এক পাশে ছুঁড়ে ফেলে শাওয়ারের নিচে যেয়ে দাঁড়ালাম। অন করে দিলাম শাওয়ারটা। ঝিরিঝিরি করে পানি এসে মুখে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভালো লাগছে আমার, একটু একটু তবুও ভালো লাগছে। হঠাৎ জেনিকে আমি প্রথম দেখেছি ওদের বাড়িতে। সুন্দরী, ষোড়শী, কেশবতী চেহারায় শিশুসুলভ ভাব এখনও কিছুটা থেকে গেছে। ভালোই লেগেছিল ওকে আমার। আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, আমার বাবা মাও হ্যাঁ করে দিয়েছিল। এক বসাতেই ডেট ফাইনাল। মাঝখানে একদিন আংটি বদল হলো শুধু। জেনিকে অবশ্য সামান্য অপ্রস্তুত মনে হয়েছিল, কিন্তু আংটি বদলের সময় তো সব মেয়েই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, তাই না? আফটার অল এটা ওর প্রথম বিয়ে। একটু অপ্রস্তুত তো ও হতেই পারে। এখনকার বিয়েগুলোই যেমনটা হয়, অমন আমাদের বেলায় হয়নি। না হওয়ার পেছনে কারণও ছিল। জেনির মানসিক অবস্থা তেমন ভালো ছিল না। সদ্য গর্ভপাত হয়েছিল। মানসিকভাবে বেচারি একেবারে ভাঙা তখন। তারপর উপমহাদেশে যেমনটা হয়, খুব তাড়াতাড়ি ওর বিয়ে ঠিক হয়ে গেল আমার সাথে। মানসিকভাবে আনস্টেবল কারো সাথে সুস্থ কারো বিয়ে হবে, এটা নিশ্চয়ই কোনো মানুষ মনে মনে কল্পনা করবে না। সুতরাং জেনির কপালে আর একজন মানসিক রোগীর আদরই এসে জুটল। হ্যাঁ, আমি নিজেও মানসিকভাবে অতটা সুস্থ নয়। আজকের আগে অনেক কয়টা বছর এক ঘরে আটকা থাকা জীবন কাটিয়েছি। কেউ আমাকে আটকে রাখেনি। আমি নিজেই ঘর থেকে বের হতাম না। আমি জানি আমার অসুখটা ভয়ঙ্কর, অসম্ভব রকমের ভয়াবহ। খুব ছোটবেলায় এই অসুখের ঘোরে এক ছেলেকে খুন করেছিলাম আমি। আমার এখনও মনে আছে, গোলগাল চেহারার একটা ছেলে, চশমা পরতো। একদিন, থাক বাদ দিই, ভালো কথা হচ্ছে, সেই খুনের জন্য আমি ধরা খাইনি। ধরা পড়েছিল সে সময়ে এলাকার উঠতি মস্তান বাচ্চু ছাদেক। যাবজ্জীবন জেল হয় বেচারার। জেনির বাবা বিশাল ধনী, আমাদের তুলনায় কম, কিন্তু তাও দেশের ভিতরে উনি টপ 10 ব্যবসায়ীদের একজন। মেয়েকে তিনি চাইলেই সুস্থ কারোর সাথে বিয়ে দিতে পারতেন। কি জানি কি বুঝে আমার সাথে বিয়ে দিলেন। আমার বাবার বিশাল ধন সম্পত্তি দেখে মনে তো হয় না টাকার জন্য মেয়েকে উল্টাপাল্টা জায়গায় পাঠাবেন। এমন লোভী ওনাকে দেখে মনে হয় না। সম্ভবত উনি নিজের মেয়ের উপরে রাগ করে আছেন। হাজার হোক অনেক আদরের ছোট মেয়ে, যদি কোনো ছেলের সাথে পালিয়ে যেয়ে 3 মাস পরে ফিরে এসে কেচ্চা কাহিনী শোনায়, তাহলে মেয়ের উপরে রাগ করাটাই স্বাভাবিক।
এই রাগের কারণে বোধহয় মেয়েকে অ্যাবর্শনের ধাক্কা কাটিয়ে উঠতে কোনো ধরনের সময় দেননি। ডাইরেক্ট ধরে বেঁধে আমার মতো কারো কাছে বিয়ে দিয়ে দিয়েছেন। আমার ঘরের বাথরুমের দেয়ালে 3টা প্লাউডের তাক আছে। নিচের 2 তাকে বেশ কিছু মন শান্ত রাখার বই আছে, অল্প কিছু গল্পের বইও আছে। তবে সেগুলো পড়তে পারি না আমি। গল্প পড়লে আমার অসুখটা বেড়ে যায়, ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আমার ভেতর অসুখ যে আমিটাকে সৃষ্টি করেছে সেটা বেরিয়ে আসে, মস্তিষ্ক দখল করে নিতে চায়। আমার উন্মাদটা প্রকাশ পায়, বড্ড অসহায় লাগে তখন। সবার উপরের তাক থেকে লাফবয় প্লাস সাবানটা নিয়ে গায়ে সাবান লাগানো শুরু করলাম। আচ্ছা, বাইরে এতক্ষণে নিশ্চয়ই জেনি ঘুমিয়ে গেছে, নাকি স্বামীর জন্য জেগে বসে আছে বিছানায়। আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে ফিক করে হেসে ফেললাম। স্বামীর জন্য জেগে বসে থাকবে? কাশ আমি দেখছি ভালোই চিন্তা করতে জানি। গোসল শেষে তোয়ালে পরে বের হয়ে আসলাম বাথরুম থেকে। বিছানার দিকে তাকালাম, খাটটা ফাঁকা। এক পাশে শুধু জেনির নববধূ রাঙা শাড়িটা ভাঁজ করে ফেলে রাখা। আমি ঘরের চারিদিকে নজর গড়ালাম। না, এখানে তো নেই, নিশ্চয়ই বারান্দায় গেছে। এ ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। বারান্দা ছাড়া আর কোথায় যাবে ও? আমাদের বাড়ির এই আমার ঘরের বারান্দাটা মোটামুটি ভালোই সুন্দর। সুন্দর বলতে যেন তেন সুন্দর না, ভালো সুন্দর। এই বারান্দায় জ্যোৎস্না রাতে জ্যোৎস্না পড়ে, গরমের দিনে দক্ষিণা হাওয়া ঢোকে, আর দিনের বেলায় চাল ছিটিয়ে দিলে মাঝে মধ্যেই চড়ুই পাখিরা উড়ে এসে বসে, কিচিরমিচির শুরু করে। তার উপরে এখানে এসে দাঁড়ালে বাড়ির পেছনের পাঁচিলে ঘেরা বাগানটাও দেখা যায়, চাঁদের নীল আলোয়, অথবা দিনের বেলায়, অথবা সব সময়ের জন্যই। তাই জায়গাটা চমৎকার। আমি বেশিরভাগ সময় এই বারান্দাতেই বসে কাটাই। বাবা একটা দোলনা সেট করে দিয়েছে বারান্দায়, ওখানেই বসে বসে মন শান্ত রাখার বইগুলো পড়ি, মাঝে মধ্যে চা খাই। ঘরবন্দি জীবনটা একেবারে খারাপও কাটে না, চলে যায় মোটামুটি ভালোভাবেই। কেটে যায় দিনগুলো। একটা টি শার্ট আর 3/4 পরে বারান্দায় চলে আসলাম। ঠিকই ভেবেছিলাম জেনি এখানেই আছে। নীল রঙের এক ম্যাচিং সালোয়ার কামিজ পরেছে, গায়ের ওড়নাটা কালো রঙের, লাল বর্ডার করা। আমি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম, মানিয়েছে খুব ড্রেসটা ওকে। সহসা মুখ ঘুরিয়ে ফেললাম। থাকুক কিছুক্ষণ একা মেয়েটা। প্রতি 4 ঘন্টায় একবার করে ওষুধ নিতে হয় আমার। আমি ঘরের ভেতরে চলে আসলাম। এই যে কানে একটা মিহি কণ্ঠস্বর টোকা দিল। আহ, জেনির গলা তো জোশ। গান গান জানে নাকি মেয়েটা? আমি পেছনে মুড়ে আবার বারান্দার মাঝে এসে দাঁড়ালাম। জেনির দোলনায় চুপ করে বসে আছে। জ্যোৎস্না রঙের আভা ওর মুখের উপরে এসে পড়েছে, পরীদের মতো দেখাচ্ছে ওকে। আমি আস্তে করে ওর পাশে গিয়ে বসলাম। অনেকক্ষণ কোনো কথা হলো না। শেষে আমি ওর দিকে তাকিয়ে উসখুস করে বললাম, ডাকলে যে? ও কোনো জবাব না দিয়ে আমার মুখের দিকে তাকালো। অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো ও। ব্যাপারটা অস্বস্তিকর, কিন্তু আশ্চর্য, তাও আমার তেমন খারাপ লাগছে না। আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত? এটা কি ধরনের প্রশ্ন? আমি আমতা আমতা করে বললাম, 32। ও কিছুটা বিস্মিত গলায় বলল, আপনাকে দেখে তো এত বয়স্ক মনে হয় না। কিছু বলতে যাচ্ছিলাম আমি। ওর কথা শুনে হেসে ফেললাম, কিছুটা রিলিফও পেলাম। তাহলে অবশেষে মেয়েটার ঠোঁটে কথা ফুটেছে। আপনি আসলে দেখতে সুন্দর। আসলে সুন্দর, জেনি বিস্মিত গলায় বলল। আমি আমতা আমতা করে বললাম, তুমিও। জেনি মুচকি হাসি হাসলো আমার দিকে তাকিয়ে। আপনার মনটা কিন্তু অতটা ভালো না। আমি অন্তত কাউকে বলতে শুনিনি বাসর রাতে ঘরে ঢুকেই বলে শাড়ি খোলো। আশ্চর্য মানুষ আপনি। এভাবে বিনয়ের সাথে খারাপ ব্যবহার করতে আমি কাউকে দেখিনি। বই আর মুভিতে অবশ্য এরকম ক্যারেক্টার দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখিনি। এইটা কি আপনার মানসিক রোগ? আমি স্থির চোখে তাকিয়ে থাকলাম সামনে বসা মেয়েটার দিকে। ভালো বুদ্ধি, বেশ ভালোই বুদ্ধি মেয়েটার। কথা শুনে মনেই হচ্ছে না কয়দিন আগে অ্যাবর্শনের ভেতর দিয়ে গেছে। কি হলো? এটাই নিশ্চয়ই আপনার সমস্যা। আমি একটু হেসে বললাম, অনেকটা। মানে অনেকটা ওই রকমই আমার অসুখটা, কিছুটা অন্য রকম। আমি ঠিক বোঝাতে পারবো না। আচ্ছা, বাদ দেই এটা। আপনি বোধহয় জানেন আমিও আপনার মতোই মানসিকভাবে কিছুটা অসুস্থ। বেসামাল আর কি। হা হা। জেনি অনেকক্ষণ হাসলো, তারপর আবার শুরু করলো। কি আশ্চর্য দেখেন,
সৃষ্টিকর্তা আমাদের দুইটা অসুস্থ মানুষকে একসাথে করে দিয়েছে। আশ্চর্য না? আমি চোখ সরু করে তাকালাম। হতাশা ছাড়ছে নাকি? কিন্তু ওর ভাবভঙ্গিতে পুরো সিরিয়াস। এই যে বলেন না কেন কিছু? আমি মাথা নেড়ে ইশারায় বললাম, হ্যাঁ অবশ্যই আশ্চর্যের। ও শুনে খুশি হয়ে উঠল। আচ্ছা, এগুলো কি ওর অসুস্থতার লক্ষণ? মনেতে হচ্ছে। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। জেনি মিহি গলায় বলতে যেতে থাকলো, আপনার আর আমার বিয়ে হয়েছে তো কাগজে কলমে, আমরা এখনও স্বামী স্ত্রী। জানেন, আমার আপনার স্ত্রী হয়ে যেতে অনেক ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি কিছুতেই পারছি না। মানসিকভাবে অসুস্থ কেউ কিভাবে কারো সংসার করবে বলেন? কিভাবে করবে? আমার বাবা যদি আর কয়েকটা দিন আমাকে সময় দিত। ইস, শুধু আর কয়েকটা দিন। আমি হালকা গলায় বললাম, তুমি চাইলে এখনও সময় নিতে পারো। আমি মনে হয় তোমাকে পছন্দ করে ফেলেছি। আর আর আমার অপেক্ষা করতে এতটা খারাপও লাগে না। তাহলে তুমি ঠিক হওয়ার জন্য সময় নিতেই পারো। ও আমার কথা শুনে মৃদু হাসলো। ঠান্ডা গলায় বলে উঠল, আমার যা সমস্যা সেটা শুধু সময় পেলেই ঠিক হবে না। আমি জানি। যদি থেমে গিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতেও পারে। আমি দেখলাম জেনির চোখ জলজল করছে। আস্তে করে জিজ্ঞাসা করলাম, কী রকম? জেনি উঠে দাঁড়িয়ে পড়ল। আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বারান্দার রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আমার দিকে না ফিরেই বলল, একটা ছেলেকে খুন করতে হবে, পারবেন? আমি সতর্ক হয়ে উঠলাম। অসুস্থতা প্রকাশ পাচ্ছে মেয়েটার। মানসিকভাবে অসুস্থ অবস্থায় মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমারও হয়, আমি জানি। জেনি মনে হয় এতক্ষণে সেন্সও হারিয়ে ফেলেছে। ওর অসুস্থতা সত্তাটা কথা বলছে এখন। কি হলো, পারবেন না বউয়ের জন্য এতটুকু করতে? আমি মাথা নাড়ালাম। ও একটা সুন্দর নরম হাসি হাসলো। আগের মুচকি হাসির সাথে এই হাসির কোনো মিল নেই। এই হাসিটা অপার্থিব, ভয়ঙ্কর সুন্দর। জেনি আস্তে আস্তে পা ফেলে আমার পাশে এসে গা ঘেঁষে বসলো। মাথাটা হেলিয়ে আমার কাঁধের উপরে রাখলো। নরম গলায় বলল, তুমি সত্যিই করবে তো? আমার হঠাৎ ভয় ভয় করতে শুরু করলো। জেনির জন্য নয়, আমার জন্য। ভেতরের সত্তাটা কথা বলছে অনেক দূর কোথাও থেকে। ক্রমশ দূরত্ব কমে আসছে। আমি বুঝতে পারছি 2টা নিশ্চয়ই বেজে গেছে। না হলে এমন হবে কেন? 9টার দিকে বাবা নিজে এসে ওষুধ খাইয়ে গেছে। এমনিতে তো এমনটা হওয়ার কথা নয়। ওষুধ খেতে হবে, তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। আমি উঠে দাঁড়াতে চাইলাম, পারলাম না। ভেতরের আমি নিয়ন্ত্রণ করে নেওয়া শুরু করে দিয়েছে। পা কাজ করছে না, শরীর কথা শুনছে না। জেনি এখন আমার হাত ওর কোলের উপরে নিয়ে জড়িয়ে ধরে বসেছে। মাঝে মাঝে কাঁধে মুখ ঘষছে। কি যেন বলছে ও। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম শরীরের ওপর থেকে। আমি এখন যা ইচ্ছে তা করবে। আমাকে আমার মনের মাঝে আটকা থাকতে হবে যতক্ষণ না ওর কাজ শেষ হয়। আমি বলেছিলাম আমার অসুখটা ভয়ঙ্কর। এই কারণেই ভয়ঙ্কর। অন্যান্য পাগল অথবা উন্মাদের মতো আমি চরম মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি না। অসুখটা আমার ভেতরে একটা দানব তৈরি করছে। দানবটা যখন মন থেকে বেরিয়ে এসে আমার জায়গা নিয়ে নেয়, তখন আর আমার কিছুই করার থাকে না। ও যা কিছু করে তার সব কিছুই দেখতে হয়, শুনতে হয়, বাধ্য হয়ে মনে রাখতে হয়। বিষয়টা কতটা যন্ত্রণার তা কোনো দিন কাউকে বলে বোঝাতে পারবো না। এটাও আরেকটা অসহ্য যন্ত্রণা। কষ্টের কথা না বলতে পারাটাও কষ্টের। যারা আমার মতো তারা বুঝতে পারে সেটা। কামনা আমার ভেতরের দানবটার শক্তি। আমি যা করি দেখি তার সব কিছু সেও দেখে। এমন না যে আমি কামার্ত হলে সেও কামার্ত হয়, কিন্তু ও কামার্ত হয়ে পড়লে আমি একেবারে অসহায় হয়ে পড়ি, শক্তি হারিয়ে ফেলি। নিজের শরীর আর নিজের থাকে না, মনের অন্ধকারে আটকা পড়ে যায়। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় একবার এক বন্ধুর সাথে জীবনের প্রথম বাজে ফিল্ম দেখতেই বসেছিলাম। 14 কি 15 বয়স তখন আমার। ওই ছেলেরাও একই বয়সের। ফিল্ম দেখতে দেখতে উত্তেজিত আর শিহরিত হয়ে উঠেছিলাম। হঠাৎ করে মনে হলো আমার শরীরে কোনো জোর নেই। ব্যাপার কি হচ্ছে কিছুই বুঝছিলাম না। বিস্মিত চোখে দেখছিলাম। আমার হাত মাথা সব কিছু আগের মতোই আছে, স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। আচমকা আমি উঠে দাঁড়ালাম। আমার সেই বন্ধু তখনও হাঁ করে ছোট ছোট নিঃশ্বাস ফেলে ফিল্ম দেখছে।
আমি ঠোঁট চাটলাম, অথবা আমার ভেতরের অন্য কেউ সেই কাজটা করলো। আমার ঘরের পড়ার টেবিলের পাশে খেলার ব্যাটটা রাখা ছিল। আমি ব্যাটটা হাতে নিলাম, বন্ধুর কাছে আস্তে আস্তে হেঁটে যেয়ে ব্যাটটা উপরের দিকে তুললাম। বিস্ফোরিত চোখে দেখলাম আমার ব্যাটটা পেছন থেকে সোজা ছেলেটার মাথার উপরে এসে পড়ল। ছেলেটার সাথে সাথে আমিও বিকট শব্দে আর্তনাদ করে উঠলাম। ছেলেটা তখনও মরেনি। আমি আরও 2-3টা বাড়ি কষালাম ওর মাথায়। আসলে আমি না, আমার ভেতরের দানবটা বসালো বাড়িগুলো। মাথা ফেটে আমার বন্ধুটা মারা গেল। আমি ভেবেছিলাম সব কিছু সেখানেই শেষ, কিন্তু না, আমার জীবনের বীভৎসতম দিনগুলো ঠিক ছেলেটা মারা যাওয়ার সাথে সাথে শুরু হলো। আমি যে ছেলেটার গায়ের জামা খুললাম, তারপর সঙ্গম করা শুরু করলাম। মৃত মানুষের সাথে গা মিলিয়ে সঙ্গম, কী যে ভয়ানক সেটা আমি ছাড়া আর কেউ কি বুঝবে না। প্রতিটা দৃশ্য এখনও মনে আছে আমার, কিছুতেই ভুলতে পারি না ওগুলো। মেমোরি সেলে এখনও জমা সেগুলো। কষ্ট দিয়ে যাচ্ছে আমাকে ক্ষণে ক্ষণে। সুযোগ পেলেই আমাকে মর্গে চলে যেতে হতো, টাকা খাইয়ে ভেতরে ঢুকে কাজ সারতে হতো। মাঝে কবর থেকে একদম নতুন পোতা লাশ বের করে কাজ চালাতে হতো। দানবটা মাঝে মাঝে আমার সাথে কথা বলতো। একদিনের কথা বলি, দানবটা বলছিল, জানিস তুই যে সেন্সে থাকিস এটা শুধুমাত্র আমার চাই দেখে। আমি হতাশ গলায় বলেছিলাম, কিন্তু আমি তো চাই না, আমি একদম এসব দেখতে চাই না। তোর ভালো লাগে না? আমার তো বেশ লাগে। আমি চুপ করে গেলাম তখন। ও বলল, আরে তুই যদি সেন্সে না থাকিস, তাহলে আমি যখন তোর মনে জেলে আবার আটকা পড়ব, তখন আনন্দ পাবো কেমনে? বল কেমনে পাবো? তাছাড়া এই স্মৃতিগুলো আমাকে বাঁচায় রাখে। ভালো না লাগলেও তোর দেখা লাগবে এগুলা। না দেখা পথ কই। মনের জেল বড় কঠিন জেল। এখান থেকে পালাইতে হইলে আমার মতো বুদ্ধি থাকা লাগবে ঘটে, বুঝছস? জেনি এখনও কথা বলছে। নিলয়কে মারার পর কিভাবে আমাদের সংসারটাকে গড়ে তুলবে, কিভাবে আমার অসুখটাকে দূর করবে, সেসব কথা আমি স্পষ্ট টের পেলাম। আমি ঠোঁট চাটছি ওর বুকের দিকে তাকিয়ে। আমার বাম হাতটা জেনির কোলের উপরে পড়ে আছে। আমার ডান হাতটা হুট করে পরনের 3/4 পকেটে ঢুকে গেল। পেন্সিল, হ্যাঁ একটা পেন্সিল। আমার পকেটে একটা ছোট্ট পেন্সিল পড়ে আছে। আমি পেন্সিলটা বের করলাম, নিচ থেকে তেচড়া করে জেনির গলা নিশানা করলাম। মনের ভিতরে আটকে পড়া আমি, তখন আমি চিৎকার করে কাঁদতে শুরু করেছি। ওকে না, শুধু ওকে বাদ দাও, ওকে না। আমার হাতটা ঝপাং করে জেনির গলার দিকে ছুটে গেল। সব কিছু শেষ। না, সব কিছু বোধহয় এখনও শেষ হয়নি। আমি হাতটা যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছি, যে কোনো কারণেই হোক সরিয়েছি। দেখলাম জেনি ওর বাম হাতটা দিয়ে আমার পেন্সিলটা মুঠ করে ধরা, হাতটাকে আলতো করে ধরে রেখেছে। ও মিষ্টি হাসছে। হঠাৎ ও দোলনা থেকে উঠে দাঁড়ালো। আমার হাতটা তখনও ছেড়ে দেয়নি। আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য ঝুঁকে এসে একেবারে আমার মুখের ওপরে মুখ রেখে মৃদু হেসে বলল, তাহলে এটাই তোমার অসুখ? আমি বিস্মিত হয়ে দেখছিলাম। আমার ভেতরের দানবটা কিছু করছে না, কিছু করার চেষ্টাও করছে না, শুধু মুগ্ধ চোখে ওর দিকে চেয়ে আছে। জেনি এখনও ওর মাথা আমার মুখের উপরে ঝুঁকিয়ে রেখেছে। গরম নিঃশ্বাস নাকের ওপরে পড়ছে আমার। জেনি নরম গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমি বিস্মিত হয়ে অনুভব করলাম। আমি মাথা নাড়ছি। আমি না, আমার ভেতরের দানবটা ওকে ভালোবাসার কথা বলছে। আশ্চর্য, কি হচ্ছে এসব? এইসব কিছু কি তাহলে কোনো স্বপ্নের অংশ? ঘুম ভাঙলেই দেখব সেই অসুস্থ আমি পড়ে আছি বিছানায়, পাশে ওষুধ নিয়ে বাবা দাঁড়ানো। উঠতেই বলবেন ওষুধটা খেয়ে নিতে। এরকমই কিছু নিশ্চয়। তুমি চলে যাবে, বুঝেছো? একেবারে। তোমার নিশ্চয়ই মৃতদের সাথে সম্পর্ক করার ইচ্ছাটা আর নেই। আশ্চর্য, ও কিভাবে জানে? কেউ তো বলেছেই, মরাদের সাথের খবরটা না হলে জানলো কি করে? তোমার সাথে মনে হয় না আর দেখা হবে। আর যদি দেখা হয় তাহলে কিন্তু আমাদের প্রেম সেখানেই শেষ। আর আসবে না বাইরে, কেমন? আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা গিফট দিয়ে দেই। দেখো, সারা জীবন মনে রাখতে পারবা আমাকে। জেনি ঝুঁকেই ছিল, আর একটু ঝুঁকে এসে আমার ঠোঁটের উপরে ওর ঠোঁট দুটো রাখলো। আমার ভেতরের দানবটা চোখ বন্ধ করে ফেললো। টের পাচ্ছি ধীরে ধীরে আমি ফিরে আসছি আমার মাঝে, আর দানবটা হারিয়ে যাচ্ছে।
একেবারে চিরতরে। আমি জেনিকে হ্যাঁচকা টানে বুকে টেনে নিলাম। ও খিলখিল করে হেসে উঠল। দক্ষিণের পবিত্র বাতাস আমাদের এসে ছুঁয়ে গেল। ঠোঁটজোড়া আবার একত্র হলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।